এবার সেনাপ্রধানের সহযোগিতায় ফাইনালি দেশে ফিরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে গোপন বৈঠকের শেষে এই তারিখ ঘোষণা। এদিকে ভয়ে থরথর করে কাঁপছে সমন্বয়ক হাসনাত এবং নাহিদরা। এখন প্রশ্ন হলো, বিএনপি সরকারের তাহলে কি হবে? তারেক রহমান সহ বিএনপি সরকারের ক্ষমতাও কি বাজেয়াপ্ত করা হবে? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আত্মীয়তার সম্পর্কে আত্মীয় হয়েও শেখ হাসিনার পতন ঠেকাতে পারেননি ওয়াকার। এরপর আওয়ামী লীগের উপর ঝড় বয়ে গেলেও ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি আগামীকাল তার দেশে ফেরার কথা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনূস আয়কর ফাঁকি দিয়েছে, যেমন গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ব্যাংকের সব টাকা দিয়ে গ্রামীণ কল্যাণ নামে একটা প্রতিষ্ঠান করে সেখানে রেখে দিয়েছে। শেখ হাসিনার আরেকটি অডিও বার্তা সাম্প্রতিক সময়কে নিয়ে বেশ আলোচিত হচ্ছে। সেখানে শেখ হাসিনা সরকারের নানা বিষয়ে কথা বললেন। রহমানের ভারতের বিমানবন্দরে এসেও ফিরে যাওয়া, ভিসা জটিলতায় তাকে 2.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ। আপাত দৃষ্টিতে এটি ইমিগ্রেশন জটিলতার জেরে হলেও এর পিছনে কি রয়েছে কোনো বড়সড় কূটনৈতিক কারণ? ঠিক কি ঘটেছিল ঘটনাটি? জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। একসময় ট্রাম্প ও মোদির বন্ধুত্ব নিয়ে বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে বড় বড় শিরোনাম হতো। এমনকি দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখনও এই বন্ধুত্বের আমেজ দেখা গেছিল। তবে গত কয়েক মাসে মোদি ও ট্রাম্পের সেই চিরচেনা কোলাকুলি যেমন আর দেখা যায়নি, তেমনি ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে মোদি আর ট্রাম্প এবং ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার জন্য বিশ্বের বাঘা বাঘা সংবাদ মাধ্যমগুলোর চোখ ছিল ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে। সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দুই দেশের সরকার প্রধানের সাইডলাইনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়তা দিলেন ভারতের উপর হামলা হলে তিনি দেশটির পাশেই থাকবেন। তবে সেখানে জুড়ে দিয়েছেন বড় একটি শর্ত। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতা হলে তিনি ভারতকে সাহায্য করবেন। এখন যদি নতুন কোনো নেতা থাকেন তাহলে তিনি নিশ্চিত নন। ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্বব্যাপী আবারও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। তাহলে কি মোদি আর ট্রাম্পের বন্ধুত্বের নাটকীয় মোড় নিতে শুরু করলো? বিশেষ করে ট্রাম্পের এই ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি ভারতের দক্ষিণ এশীয় নীতিতে কি ধরনের প্রভাব পড়বে সেই প্রশ্ন উঠে আসছে। বলা হচ্ছে, ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, এমন কিছু অভিবাসন নীতি কার্যকর করা যা যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর বড় আঘাত এনেছিল। সবশেষ হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনার পর শেষ পর্যন্ত কি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ বলতে শুরু করেছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। 2025 সালের 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের পরপরই নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের সবশেষ দেখা হয়েছিল। সেখানে বেশ আড়ম্বরের সাথে ইউএস ইন্ডিয়া কম্প্যাক্ট এবং ট্রাস্ট উদ্যোগের ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘ 16 মাস ধরে দুই নেতার মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। এই 16 মাসে দুই দেশের মধ্যে বহু কিছু ঘটে গেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী ছিলেন প্রথম বিশ্ব নেতাদের একজন যিনি তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু এরপর থেকে সম্পর্ক উল্টো দিকে মোড় নেয়। গত 16 মাসে ট্রাম্পের খামখেয়ালি ও আক্রমণাত্মক মনোভাব এবং মার্কিন বাজার উন্মুক্ত করার একতরফা চাপ ভারতের স্বার্থকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর কঠোর অভিবাসন নীতি আরোপের ফলে ভারতের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছিল। এর উপর সম্প্রতি ওমান উপসাগরে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা দুই দেশের সম্পর্ককে বড় ধাক্কা দেয়, যা গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরের মাধ্যমে কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছিল। এছাড়া 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করেছেন। মোদী বারবার ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানান, যা দুই দেশের সম্পর্কে নতুন বিরোধের জন্ম দেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র নিয়েছে আরেকটি আকস্মিক পদক্ষেপ। তারা তাদের সবচেয়ে বড় সামরিক কমান্ড ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম থেকে ইন্দো শব্দটি বাদ দিয়েছে। শুধু তাই নয়, এই ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহৃত মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। মজার ব্যাপার হলো, ট্রাম্পের প্রথম মেয়াদে এই কমান্ডের নাম পরিবর্তন করে ইন্দো প্যাসিফিক কমান্ড রাখা হয়েছিল, যা তখন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। এমন পরিস্থিতিতে G7 সম্মেলনে বেশি নজর ছিল ট্রাম্প আর মোদির দিকে। তবে দীর্ঘ 16 মাস পর ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হলেন, তখন তাদের সেই চিরচেনা কোলাকুলিটি একেবারেই গায়েব ছিল। গণমাধ্যমের খবর হলো, তাদের আগে সেই ব্যক্তিগত উষ্ণতার কোনো দেখা মেলেনি। এর বদলে অত্যন্ত আনুষ্ঠানিক একটি করমর্দন হয়েছে, যেখানে ট্রাম্পকে কেবল তার বন্ধু মোদির বাহুতে আলতো চাপ দিতে দেখা গেছে। এর আগে গ্রুপ ছবি তোলার সময় তাদের মধ্যে কোনো চোখাচোখি বিনিময় হতে দেখা যায়নি।
এই শীতলতার রেশ কোথায় গিয়ে ঠেকে তা দেখার জন্য বিশ্ব মিডিয়াগুলো উন্মুখ ছিল 17 জুনের বৈঠকে কি হয় তা নিয়ে। বৈঠক শেষে দেশ দুটির সরকার প্রধান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো ধরনের রাগঢাক না রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে সমুদ্রপথে নাবিকদের নিরাপত্তার প্রসঙ্গ। আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে মার্কিন হামলায় অন্তত 3 জন ভারতীয় নাবিক নিহত এবং আরো কয়েক ডজন নাবিক বিপদের মুখে পড়েছেন। ফলে ভারতের রাজনৈতিক অঙ্গন, নাবিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী তার দেশের নাবিকদের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবার মতো নিহত ভারতীয় নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বাণিজ্য ইস্যুতে শিগগিরই চুক্তি হওয়ার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প ও মোদীর যৌথ সংবাদ সম্মেলনে মূল চমকটি ছিল আরো কিছুক্ষণ পর। প্রথমে ভারত পাকিস্তানের সংঘাত ও পরে ইরান যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সখ্যতা লক্ষ্য করা যাচ্ছিল। যদিও এই অঞ্চলে চীনকে ঠেকাতে বরাবরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতই তাদের সবচেয়ে কৌশলগত বড় বন্ধু। দুই নেতার প্রায় 45 মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ঢঙে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে গিয়ে বলেন, মোদী অত্যন্ত চমৎকার একজন মানুষ, দেখতে অনেকটা ঈশ্বরের দূতের মতো। মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেন, তাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, একেবারে কোনো দেবদূতের মতো, কিন্তু আসলে তিনি একজন কিলারের মতোই কঠোর। অথচ তার বাহ্যিক রূপটা এতই চমৎকার যে তিনি মানুষকে চমকে দেন। এমন মানুষ খুব কমই দেখা যায়। কাজের ক্ষেত্রে তিনি সবচেয়ে কঠিন দর কষাকষিকারীদের একজন। তিনি যখন হাসেন তখন অত্যন্ত মিষ্টি দেখায়, কিন্তু পরক্ষণে তিনি আপনার কাছ থেকে সবচেয়ে কঠিন চুক্তিটি আদায় করে নেবেন। মোদীকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, যতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন ততদিন হোয়াইট হাউসে ভারত এক অকৃত্রিম বন্ধুকে পাশে পাবে। এরই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি ভারত আক্রান্ত হয় এবং প্রধানমন্ত্রী মোদী নেতা হিসেবে দায়িত্বে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য পাশে থাকবে। এই অতি প্রশংসার আড়ালে ট্রাম্প একটি শর্ত জুড়ে দিয়েছেন, যেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাম্প বলেছেন, ভারত যদি কখনো কোনো বহিরাগত শত্রু দ্বারা আক্রান্ত হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়াবে এবং সমস্ত শক্তি দিয়ে সাহায্য করবে। কিন্তু এই প্রতিশ্রুতির একটি অন্যতম শর্ত হলো মোদীর নেতৃত্ব। যদি ভারতের নতুন কোনো নেতা ক্ষমতায় আসেন, তবে তিনি এই প্রতিশ্রুতির বিষয়ে নিশ্চিত নন। ট্রাম্পের ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি 16 মাস আগে সেই বন্ধুত্বের ধার ফিরছে? ভারতের মতো একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের সাথে বন্ধুত্বটা মোদীর জন্যই টিকিয়ে রাখতে চান ট্রাম্প। বিশেষ করে ভারতীয় নাগরিক মারা যাওয়ার পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীরা নরেন্দ্র মোদীকে এক হাত নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। আবার আমেরিকার সঙ্গে শেহবাজ শরীফ, আসিম মুনিরের পাকিস্তানের সখ্যতার প্রেক্ষিতে প্রশ্ন বহু রয়েছে। অথচ এই পাকিস্তানের সাথে ভারতের যে কোনো সময় যুদ্ধ বাঁধে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই মন্তব্য চীন ও পাকিস্তানের প্রতি একটি কড়া বার্তা। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোদী আর ট্রাম্পের বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা নিয়ে বিস্তারিত কিছুই দুপক্ষ থেকে জানানো হয়নি। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেসব উত্তর পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে গত 16 মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের যে শিথিলতা ছিল, সেটি কাটার লক্ষণ দেখা যাচ্ছে। এমনকি ট্রাম্প জানিয়েছেন তিনি ভারত সফরের পরিকল্পনা করছেন। এখন দেখার বিষয়, মোদী ট্রাম্পের এই বৈঠকের পর দক্ষিণ এশিয়াতে, বিশেষ করে মিয়ানমার, নেপাল ও বাংলাদেশকে ঘিরে এই পরাশক্তি আঞ্চলিক শক্তির মধ্যে নতুন কি সমীকরণ গড়ে ওঠে। কে এই সংসদ সদস্য? এই সংসদ সদস্য হচ্ছে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে সুপরিচিত কিংবা কুপরিচিত বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, যিনি কিনা সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত বেনজিরের ক্যাশিয়ার হিসেবে যেই ব্যক্তিটিকে পরিচয় করিয়ে দিতেন, সেই জসিম, মানে সেই জসিমউদ্দিন নামের ব্যক্তি, যিনি তারেক রহমানের সরাসরি আশীর্বাদ এবং মনোনয়নে এখন বিএনপির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। দুবাইয়ে আওয়ামী লীগ আমলের পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, যিনি সম্পদের পাহাড় গড়েছিলেন বলে আওয়ামী লীগ আমলেই খবর বেরিয়ে এসেছিল, এবং সে খবর বেরিয়ে আসতে শুরু করার পর তদন্ত শুরু না হতে হতেই তিনি বাংলাদেশ ছেড়ে সপরিবারে বিমানবন্দর দিয়েই বেরিয়ে যেতে পেরেছিলেন। সেই দুর্ধর্ষ বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে সংসদে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন, শিরোনাম হয়েছে সেটা। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যে তারা যে ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছিলেন বেনজির আহমেদের বিরুদ্ধে, সেটার ফলশ্রুতিতেই এমন ঘটনা ঘটেছে এবং খুব শিগগিরই তারা বেনজির আহমেদকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবে। মানে সরকার এবং পুলিশের এমন সাফল্য, ইন্টারপোলের মাধ্যমে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে ধরে নিয়ে আসতে পারা, সেটা নিয়ে যখন দিনের পর দিন আলোড়ন চলবার কথা, দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে যত আলোচনা, জল্পনা বা আলোড়ন চলছে, মূলধারার সংবাদ মাধ্যমে তেমন ভাবে কি ঘটেছিল, কেন ধরলো, মানে দুবাইয়ের মতো জায়গায় যেখানে সকল দেশের এ ধরনের ব্যক্তিবর্গ তাদের দুর্নীতির টাকা, পাচারের টাকা বস্তা ভরে নিয়ে গিয়ে মানে সেখানে যে কোনো ভাবে পৌঁছে দিয়ে রীতিমতো প্রপার্টি কেনেন, স্থাবর সম্পত্তি কেনেন, নাগরিকত্ব কেনেন, রেসিডেন্স পারমিট কেনেন, এবং এগুলোকে এক রকমের এই ধরনের আন্তর্জাতিক যারা জালিয়াত বা
দুর্নীতিগ্রস্ত ব্যক্তিবর্গ, তাদের একরকমের স্বর্গ হিসেবে অভিহিত করা হয়। তো প্রশ্ন করেছিলাম যে কোন কূটনৈতিক তৎপরতায় কিংবা রীতিমতো একেবারে আমেরিকার বলে দেওয়া ছাড়া দুবাইয়ে বেনজির আহমেদের মতো এক ব্যক্তি, যিনি কিনা সেই 2024-এর মে মাসে চলে গেছেন পর থেকেই কথা যে দুবাইয়ে আছেন এবং এরপর দুবাইয়ে তিনি সম্পত্তি কেনা বেচা করছেন, তুরস্কে করছেন, এসব খবরও বেরিয়ে এসেছে, কিন্তু কোনো পুলিশ, কোনো দেশের পুলিশ তার টিকিটই ছুঁয়ে দেখেনি। হঠাৎ করে এ সময়ে কেন বেনজিরের টিকিট ছুঁয়ে দেখার সাহস করলো দুবাই পুলিশ? এবং সেটা কি সত্যি বাংলাদেশের পুলিশের ইন্টারপোলকে করা অনুরোধের ভিত্তিতে? মানে কোন কূটনৈতিক তৎপরতায় এমন সাফল্য অর্জিত হওয়া সম্ভব হলো? তাহলে কি এটাই শেষ গ্রেফতার, নাকি আরো এমন গ্রেফতার হবে? সেসব চমকের জন্য যখন অপেক্ষা করছি, তখন যা যা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে যে বেনজির আহমেদ কোথায় গ্রেফতার হয়েছেন, কিভাবে গ্রেফতার হয়েছেন, কি অভিযোগে গ্রেফতার হয়েছেন, সেগুলোর সূত্র মেলালে শুধু যে এটা পরিষ্কার হচ্ছে তাই নয় যে বেনজির আহমেদ কোনো ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে গ্রেফতার হন নাই, বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের পাঠানো কোনো অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন নাই। মানে দুবাই পুলিশ হঠাৎ করে যেই ব্যক্তি ব্যাপক পরিমাণ বিনিয়োগ করে দুবাইয়ে একটা রেসিডেন্স পারমিট নিয়ে নিয়েছেন, মানে দুবাইয়ে স্থায়ী বসতি স্থাপনের পারমিট নিয়ে সপরিবারে সেখানে বসবাস করছেন, সেই ব্যক্তিকে দুবাই পুলিশ বাংলাদেশ পুলিশের কথাই গ্রেফতার করে এরকম যে আরো শত শত হাজার হাজার ব্যক্তি দুবাইয়ের অর্থনীতিটাকে চালু রেখেছেন, তাদেরকে একটা ঝুঁকি বা একটা অস্বস্তির মধ্যে ফেলবে না, সেটা একরকমের নিশ্চিত। এখন জানা যাচ্ছে বাংলাদেশের এক এমপি দুবাইয়ে বেনজির আহমেদকে ধরিয়ে দিয়েছেন এবং তিনি ধরিয়ে দেওয়ার সময় দুবাই পুলিশকে বলেছেন যে বেনজির আহমেদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, বেনজির আহমেদ ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে বেনজির আহমেদের নামে, মানে তিনি একজন ওয়ান্টেড ব্যক্তি, এসব নানা কিছু বলে দুবাই পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়েছেন বটে। কিন্তু বিবিসি বাংলা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এরই মধ্যে এ নিয়ে লেখালেখি করছে যে যদি জামিনের আবেদন করেন এবং যখন জামিনের আবেদন করবেন তখন আসলে কি ঘটবে বেনজির আহমেদের ক্ষেত্রে। কিন্তু কি ইন্টারেস্টিং ব্যাপার, সবচেয়ে চাঞ্চল্যকর এখানে যে তথ্যটা, সে তথ্যটা প্রথম আলো, ডেইলি স্টার, বিবিসি বাংলা, মানে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো, মানব জমিন, আমার দেশ, কোথাও খুঁজে পাওয়ার উপায় নাই। রিউমার স্ক্যানারে গেলে দেখবেন যে রিউমার স্ক্যানার বলছে এত রকম এত খবর বের হচ্ছে বেনজিরের গ্রেফতার নিয়ে, আসলে কি ঘটেছিল? এবং তারা তখন বলছে এশিয়া পোস্ট নামে একটি অনলাইন সংবাদ মাধ্যম বেনজির আহমেদের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং বেনজির আহমেদের স্ত্রী জানিয়েছেন যে দুবাই বিমানবন্দর থেকে মোটেও বেনজির আহমেদকে গ্রেফতার করা হয় নাই, সরকারি সূত্রে যেটা বলা হচ্ছিল বাংলাদেশে। বেনজির আহমেদকে গত 12ই জুন বাসার পাশের একটা শপিং মল থেকে আটক করা হয়েছে এবং দুবাইয়ের একজন তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যিনি এখন চট্টগ্রামে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই ঘনিষ্ঠ বন্ধু বাসার পাশের ওই শপিং মলে এসে বেনজির আহমেদকে ডেকে পাঠান এবং তিনি যখন ওই শপিং মলে বন্ধু চট্টগ্রামের এমপি ওই বন্ধুর সঙ্গে দেখা করতে যান, সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের ভাষ্য হচ্ছে ঘটনাস্থলে ওই সংসদ সদস্যের লোকজনও ছিল। এই খবরটা ইত্তেফাকও তাদের অনলাইন ভার্সনে ছাপিয়েছে এবং সেখানে যেভাবে তারা শিরোনাম করেছে বিমানবন্দরে নয় শপিং মলে ডেকে বেনজিরকে ধরিয়ে দেন এমপি বন্ধু, তাতে পরিষ্কার যে একটা ফাঁদ পেতে বেনজিরকে ধরিয়ে দেওয়া হয়েছে। এখন এই এমপি বন্ধুটিকে সেই নামটা এশিয়া পোস্ট অনলাইন সংবাদ মাধ্যম লেখে নাই, রিউমার স্ক্যানার লেখে নাই, এমনকি ইত্তেফাক পত্রিকাও প্রত্যেকেই বলছে তারা ওই সংসদ সদস্যকে বারবার ফোন করেছেন, সংসদ সদস্যের আসনের নাম এবং বেনজিরের সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা ধরে জিজ্ঞেস করেছেন যে তিনি দুবাইয়ে ধরিয়ে দিয়েছেন কিনা বেনজিরকে, কিন্তু ওই সংসদ সদস্য বারবার ফোন কেটে দিয়েছেন। কে এই সংসদ সদস্য? এই সংসদ সদস্য হচ্ছে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে সুপরিচিত কিংবা কুপরিচিত বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, যিনি কিনা সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত বেনজিরের ক্যাশিয়ার হিসেবে যেই ব্যক্তিটিকে পরিচয় করিয়ে দিতেন সেই জসিম, মানে সেই জসিমউদ্দিন নামের ব্যক্তি, যিনি তারেক রহমানের সরাসরি আশীর্বাদ এবং মনোনয়নে এখন বিএনপির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেখেন ইউনূস সরকারের আমলে 2024 সালের ডিসেম্বরে বেনজিরের ক্যাশিয়ার সেই জসিম গ্রেফতার, এই শিরোনামে খবর এখনো অনলাইনে খুঁজলে দেখবেন সয়লাভ সর্বত্র পাওয়া যাচ্ছে। এবং আমি যদি বাংলাদেশ প্রতিদিনের খবরটাই পড়ি, সেখানে লেখা আছে বেনজির আহমেদের ক্যাশিয়ার নামে পরিচিত জসিমউদ্দিন 48কে, মানে 48 বছর বয়সী জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর এই জসিমউদ্দিন মানে প্রচুর টাকা খরচ করে, মানে বেনজির আহমেদের ক্যাশিয়ার হলে মানে তার সব সয় সম্পত্তি যিনি দেখে রাখছেন, সেই জসিমউদ্দিন কি পরিমাণ বিপুল সম্পদের মালিক হতে পারেন সেটা নিশ্চয়ই ধারণা করতে পারেন। সেই জসিমউদ্দিন বেরিয়ে আসবার পরে প্রচুর অর্থ খরচ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই মাসখানেকের মধ্যে তারপর তিনি আবারও বেপরোয়া হয়ে ওঠেন, সে খবর যুগান্তরের
পাবেন এবং যুগান্তর তখন শিরোনাম করছেন যে এই বেনজিরের ক্যাশিয়ার জসিমউদ্দিন প্রচুর অর্থ খরচ করে অন্তর্বর্তী সরকারের আমলে মাসখানেকেরও কম সময় জেলে থাকার পর বেরিয়ে এসে ফের বেপরোয়া হয়ে উঠেছেন এবং তিনি বিভিন্ন ব্যক্তিকে হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছেন। সেই জসিমউদ্দিন কিনা হঠাৎ করে বিএনপির চট্টগ্রামের সকল নেতা কর্মীকে একেবারে বিব্রত এবং বিস্মিত করে বিএনপি থেকে মনোনয়ন পেলেন 2025 সালের ডিসেম্বরে, মানে 2024-এর ডিসেম্বরে বেনজিরের ক্যাশিয়ার জসিম শিরোনাম হলেন যে তিনি গ্রেফতার হয়েছেন। বেনজিরের ক্যাশিয়ার জসিম 2025-এর জানুয়ারিতেই বেরিয়ে পড়লেন, আর 2025-এর ডিসেম্বরে এসে তিনি কিনা চট্টগ্রামে 14 আসন চন্দনায় সাতকানিয়া আংশিক এই আসনে বিএনপির মনোনয়ন পেলেন। তখন আমার দেশ পত্রিকা শিরোনাম করেছিল কিলার বেনজিরের ক্যাশিয়ার জসিমই এখন বিএনপির কাণ্ডারি, এবং সেখানে তারা লিখেছিল যে ওই ব্যবসায়ী জসিমউদ্দিন আহমেদকে, যিনি কিনা বেনজির আহমেদের ঘনিষ্ঠ ক্যাশিয়ার হিসেবে বহুল আলোচিত, তাকে মনোনয়ন দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে, দলের ভেতরে ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে। দক্ষিণ জেলা বিএনপির কারো মতামত নেওয়া হয়নি এই ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, সরাসরি কেন্দ্রীয় সিদ্ধান্তে জসিমকে প্রার্থী করা হয়েছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্ত বলতে আপনি কি বোঝেন? মানে বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী, মানে নাকি রুহুল কবির রিজভী? কে এমন একজন ব্যক্তিকে যাকে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে সরাসরি পরিচয় করিয়ে দিয়ে মাসের পর মাস ধরে রিপোর্ট করছে বাংলাদেশের পত্রিকা, যে গ্রেফতার হয়েছিল এই অভিযোগে ইউনূস সরকারের আমলে, তার ঘাড়ে কটা মাথা বিএনপির চট্টগ্রাম দক্ষিণের সবাইকে খেপিয়ে ওই ব্যক্তিকে, ওই জসিমউদ্দিনকে চন্দনায় সাতকানিয়া আংশিক চট্টগ্রাম 14 আসন থেকে মনোনয়ন দেবে। সরাসরি তার মানে তারেক রহমানের নির্দেশেই এই মনোনয়নটি হয়েছে। মানে বিএনপির কে কোথায় মনোনয়ন পাবেন সেটা যে শেষ পর্যন্ত তারেক রহমানের সিদ্ধান্ত, সেটা কিন্তু বারবার বিএনপির তরফে, এমনকি যখন সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছিল বিভিন্ন মনোনয়নের বিষয়ে, তখনও বারবার বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছে তারেক রহমানের একেবারে খাস লোক জসিমউদ্দিন, মানে তিনি ছিলেন আওয়ামী লীগ আমলে বেনজিরের খাস লোক, ঠিক বুঝে গেছেন কোটি কোটি টাকা নিয়ে কার খাস লোক হলে এখন এই বিএনপি আমলে বা এই নতুন আমলে টিকে থাকা যাবে, ব্যবসাপাতি আরো বাড়ানো যাবে। এই জসিমউদ্দিন ঠিক জায়গায় আবারও তার ঘনিষ্ঠতা করে ফেলেছেন, সে সূত্রে এমপি হয়ে বসেছেন এবং এমপি হয়ে এখন দুবাই গিয়ে তিনি বেনজিরকে দুবাই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন। বিএনপির এই এমপি এই উদ্যোগটা নিলেন কেন? দেখেন, যখন তারেক রহমান এই লোকটিকে মনোনয়ন দিয়েছিলেন জসিমউদ্দিনকে, তখন পত্রিকায় খবর এসেছিল মাত্র 1.5 বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ 21 থেকে 41 কোটি টাকা হয়েছে। মানে যখন আওয়ামী লীগ আমলে 2024-এর মে মাসে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিল এই জসিমউদ্দিন বেনজিরের ক্যাশিয়ার, তখন সে বলেছিল তার 21 কোটি টাকার সম্পদ আছে। আর যখন 2025-এর ডিসেম্বরে উনি মনোনয়ন পেলেন বিএনপির এমপি প্রার্থী হিসেবে, তখন হলফনামায় তিনি 41 কোটি টাকার সম্পদের কথা বলেছেন। নিশ্চিতভাবেই এই ইউনূস সরকারের আমলে বেনজিরের বেশি সম্পদ বেনজিরের ক্যাশিয়ার জসিমউদ্দিন তার নিজের নামে করতে পেরেছেন। কক্সবাজারের রামাদা হোটেলের মালিক এই জসিমউদ্দিন, দুবাইয়েও তার রামাদা হোটেল আছে এবং দুবাইয়ে বেনজিরের সঙ্গে তার ব্যবসা ছিল। নিশ্চিতভাবেই বেনজিরের সঙ্গে তার ব্যবসা এবং আর্থিক সম্পর্কটা এতই ঘনিষ্ঠ যে তিনি দুবাই শপিং মলে ডাকা মাত্র বেনজির আহমেদ বাড়ি ছেড়ে শপিং মলে চলে গিয়েছিলেন। এখন 21 কোটি থেকে 41 কোটি টাকার সম্পদ যেভাবে 1.5 বছরে বানিয়ে নিয়েছেন বেনজিরের ক্যাশিয়ার, তিনি জানেন বেনজিরকে যদি দুবাইয়ে বা বাংলাদেশে দীর্ঘ সময়ের জন্য জেলে আটকে ফেলা যায়, তখন তিনি যখন সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ, তিনি নিশ্চিতভাবে বেনজিরের শত কোটি হাজার কোটি টাকার সম্পদ নিজের নামে দেশে বিদেশে নিয়ে আসতে পারবেন এবং সেই সম্পদ দিয়ে তিনি সকলকেই সকল আমলে খুশি রাখতে পারবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।